হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন হরর মুভি প্রমিথিয়াস নিয়ে, যেটি এলিয়েন মুভি সিরিজের 5 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি। হ্যাঁ, আপনারা হয়তো এখানে অনেকেই ভাবতে পারেন এর আগের 4টি মুভিতেও আমি এক্সপ্লেন করিনি, তাহলে এই 5 নাম্বারই কেন? আসলে এই মুভি 5 নাম্বারে মুক্তি পেলেও এটি সমস্ত মুভির প্রিকুয়েল, মানে এই মুভিতে আগের গল্পই দেখানো হয়েছে। তাই এই ফ্র্যাঞ্চাইজির প্রথম 4টি মুভি না দেখা থাকলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি মুভি এক্সপ্লেন করার। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় মানুষের মতো দেখতে এক এলিয়েন একটি জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে এক আশ্চর্য রকমের কালো তরল পান করে, যার ফলে নিমেষের মধ্যেই তার শরীর গলে গিয়ে ওই জলে পতিত হয়। আর তারপর ওই এলিয়েনের ডিএনএ একটি জৈব জেনেটিক প্রক্রিয়া শুরু করে নতুন ডিএনএ সূত্রপাত ঘটায়। এর থেকে বিস্তারিত আর কিছু এখানে না দেখানো হলেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে জানিয়ে দিই, এই দৃশ্যের মাধ্যমে বোঝানো হয়েছে এই এলিয়েনের ডিএনএ থেকেই পৃথিবীতে মানবজাতির সূত্রপাত ঘটেছে। মানে এই দৃশ্য আমাদের পৃথিবীরই বহু শতক আগের দৃশ্য। আর এই এলিয়েনই পৃথিবীতে উপস্থিত হয়ে ওই কালো তরল পান করে নিজেকে বলিদান দিয়ে তার ডিএনএর মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। আর তারপর থেকেই মানব জাতির সূত্রপাত হয়। মানে সোজা কথায় এই মুভি অনুযায়ী এই এলিয়েনরাই মানুষদের তৈরি করে। ওকে, তো এইখান থেকে সিন শিফট হয় 2089 সালে, যেখানে আমরা দেখতে পাই এক প্রত্নতাত্ত্বিক এলিজাবেথ শ এবং তার বয়ফ্রেন্ড চার্লি হলওয়ে স্কটল্যান্ডের একটি প্রাচীন গুহা থেকে দেওয়ালে খোদাই করা কিছু চিত্র আবিষ্কার করে, যেখানে মানুষের মতোই দেখতে কিন্তু মানুষের থেকে বড় আকৃতির এক প্রাণী কিছু তারাদের দিকে ইশারা করছে। আর সাধারণ মানুষরা ওই বড় আকৃতির প্রাণীটিকে মাথা নত করে সম্মান জানাচ্ছে। এবার আশ্চর্যের বিষয় হলো, এলিজাবেথ চার্লিকে এই মুহূর্তেই জানায় খুব সম্ভবত ওই বড় আকৃতির প্রাণীগুলি আমাদের ইশারা করছে ওই গ্রহগুলিতে উপস্থিত হয়ে তাদেরকে খুঁজে বের করার জন্য। কারণ শুধু এই গুহাতেই না, পৃথিবীর বিভিন্ন রকম ঐতিহাসিক স্থানের শিলালিপি থেকে এই একই চিত্র বহুবার দেখতে পাওয়া গেছে। যে সমস্ত ছবিগুলি দেখে তাদের মনে হয়েছে ওই বড় আকৃতির প্রাণীগুলি হয়তো তাদেরই সৃষ্টিকর্তা। তাই বর্তমান টাইমে তাদের উচিত ওই গ্রহে উপস্থিত হয়ে তাদের সৃষ্টিকর্তাদেরই খুঁজে বের করা। আর এই কাজেই তাদেরকে সাহায্য করে একটি কাল্পনিক প্রযুক্তির কোম্পানি ওয়েল্যান্ড কর্পোরেশন। কারণ ওই কোম্পানির সিইও বয়স্ক পিটার ওয়েল্যান্ড মনে করে LV-223 নামক ওই গ্রহতে উপস্থিত হতে পারলে তারা হয়তো তাদের সৃষ্টিকর্তাদের দেখা পাবে, যেখান থেকেই হয়তো তারা জানতে পারবে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল। যদিও পিটার ওয়েল্যান্ডের পার্সোনাল আরও একটি উদ্দেশ্য আছে ওই গ্রহতে উপস্থিত হওয়ার, কিন্তু বাকিদের সে এই কথা বলেই প্রমিথিয়াস নামক একটি আধুনিক মহাকাশযানের মাধ্যমে 17 জন মিলে রওনা হয় ওই গ্রহের উদ্দেশ্যে। আচ্ছা, এখানে উল্লেখ করতে ভুলে গেছি, একদম প্রথমেই যে এলিয়েনটিকে আপনারা দেখলেন বা এই যে ছবিগুলিতে মানুষের আকৃতির বড় প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এদেরকে এই মুভিতে ইঞ্জিনিয়ার নামে আখ্যা দেওয়া হয়েছে। আর এই যে প্রমিথিয়াস নামক মহাকাশযান নির্দিষ্ট ওই গ্রহের দিকে রওনা হচ্ছে, সেটা ওই ইঞ্জিনিয়ারদেরই খুঁজে বের করার জন্য। ওকে, তো এই মহাকাশযানে ডেভিড নামক একজন অ্যান্ড্রয়েড বাদে প্রায় সকলেই ক্রায়োজেনিক স্লিপে রয়েছে, কারণ পৃথিবী থেকে তারা যে গ্রহের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেটা অন্য সৌরমণ্ডলে, যার দূরত্ব প্রায় 34 আলোকবর্ষ। আর সেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 2 বছর 4 মাস। যারা বুঝতে পারলো না তাদেরকে আর একটু সহজভাবে বলে দিই, ডেভিড একজন অ্যান্ড্রয়েড বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি রোবট, যাকে তৈরি করেছে এই কোম্পানির সিইও পিটার ওয়েল্যান্ড, যে একাই বর্তমানে এই মহাকাশযানকে পর্যবেক্ষণ করছে, যাতে সঠিকভাবে এই মহাকাশযান তার লক্ষ্যে উপস্থিত হতে পারে। ওকে, তো নির্দিষ্ট সময় পর তাদের মহাকাশযান যখন সেই গ্রহের সম্মুখে উপস্থিত হয়, তখন সমস্ত ক্রুদের ঘুম থেকে জাগিয়ে একটি মিটিংয়ে উপস্থিত করা হয়, যেখানে ওই কোম্পানির সিইও পিটার একটি হলোগ্রামের মাধ্যমে সকলকে জানায়, যখন তোমরা আমার এই বার্তা দেখছো তখন হয়তো আমি আর বেঁচে নেই, বার্ধক্যজনিত কারণেই মারা গেছি, কিন্তু আমি এই ভিডিও রেকর্ড করে রাখছি তোমাদের আসল লক্ষ্য বুঝিয়ে দেওয়ার জন্য। এই বলেই তিনি সেই প্রত্নতাত্ত্বিক এলিজাবেথ শ এবং তার বয়ফ্রেন্ড চার্লির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয় এবং একই সঙ্গে জানিয়ে দেয় এই মিশন সম্পর্কে তাকে বিশ্বাস করিয়েছে এই দুজনেই। আর সেই মিশন হলো মানব জাতির উৎস খুঁজে বের করা।
মানে মানুষ কিভাবে তৈরি হলো বা কারা তাদেরকে তৈরি করলো আর কেনই বা তৈরি করলো, এটাই খুঁজে বের করা। আর প্রত্নতাত্ত্বিক এলিজাবেথ এবং চার্লি দুজন মিলেই মিস্টার পিটারকে বিশ্বাস করিয়েছে ওই গ্রহে উপস্থিত হলেই তারা ওই ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করতে পারবে, যারাই খুব সম্ভবত পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। এখানে জানিয়ে রাখি, মিস্টার পিটার কিন্তু জীবিতই রয়েছে এবং বর্তমানে তাদের সঙ্গে এই মহাকাশযানেই রয়েছে, কিন্তু সেটা তিনি সবার থেকেই লুকিয়ে রেখেছেন। ওকে, তো এই গ্রহের নির্দিষ্ট একটি জায়গায় তাদের মহাকাশযানটি ল্যান্ড করে তারা সকলেই তাদের সম্মুখে থাকা একটি কৃত্রিম কাঠামোর দিকে এগিয়ে যায়, কারণ তারা মনে করে ওই কাঠামোর ভিতরেই তারা ইঞ্জিনিয়ারদের দেখা পাবে। আচ্ছা, এখানে জানিয়ে দিই, মহাকাশযান থেকে ওই কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার আগেই তাদের এই মিশনের হেড মিস ভিকার্স প্রত্নতাত্ত্বিক এলিজাবেথ এবং চার্লিকে ডেকে তাদেরকে জানিয়ে দেয় তারা যদি ওই কাঠামোর ভিতর ইঞ্জিনিয়ারদের দেখা পায় তাহলে তারা কোনো মতেই যেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা না করে। সর্বপ্রথম তারা যেন ভিকার্সকেই রিপোর্ট করে তারা ইঞ্জিনিয়ারদের দেখা পেয়েছে। এবার এটা শুনে এলিজাবেথ এবং চার্লি যখন তার থেকে জানতে চায় ইঞ্জিনিয়ারদের দেখা পেয়ে তারা যদি তাদের সঙ্গে কথাই না বলে তাহলে তাদেরকে এখানে নিয়ে আসার মানে কি, উত্তরে ভিকার্স তাদেরকে জানায় ওয়েল্যান্ড কর্পোরেশন এই অভিযানের জন্য প্রায় $1 ট্রিলিয়ন অর্থ খরচা করেছে, তাই তাদের সকলকেই কোম্পানির মত অনুযায়ী চলতে হবে। কোম্পানি তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি না। যাই হোক, এলিজাবেথ এবং চার্লি সহ ওই জাহাজের বেশ কিছু ক্রু মেম্বার যখন স্পেস স্যুট পরে ওই কৃত্রিম কাঠামোর ভিতরে উপস্থিত হয়, ফিফিল্ড নামক একটি ক্রু মেম্বার সর্বপ্রথম কিছু ড্রোন ছেড়ে দেয় যাতে সেইগুলি এই কাঠামোর নির্দিষ্ট একটি মানচিত্র তৈরি করতে পারে, কারণ তাহলে এই কাঠামোর সমস্ত দিকটা ঘুরে দেখা তাদের কাছে আরো সহজ হয়ে যাবে। ওকে, তো এই ড্রোনগুলির দেখানো পথ অনুযায়ী তারা বেশ কিছুটা যখন ওই কাঠামোর ভিতরে প্রবেশ করে তখন চার্লি সর্বপ্রথম অনুধাবন করে ওই স্থানের বাতাস সম্পূর্ণরূপে নিঃশ্বাস নেওয়ার উপযোগী, যেটা তাদের সকলকেই অবাক করে দেয়, কারণ এই গ্রহের বায়ুমণ্ডল সাধারণ মানুষদের জন্য খুবই বিষাক্ত। মানে এই কাঠামোর ভিতর এমন কিছু রয়েছে যার কারণে এখানকার বায়ুমণ্ডল বাইরের থেকে সম্পূর্ণই আলাদা। ফলে তারা সকলে মিলেই তাদের হেলমেট ওপেন করে আরো সম্মুখে অগ্রসর হয়, আর একটা পর্যায়ে তারা একটি গেটের সম্মুখে বৃহৎ একটি এলিয়েনের মৃতদেহ খুঁজে পায়, যেটা দেখা মাত্রই দুই জিওলজিস্ট মিলবার্ন এবং ফিফিল্ড সঙ্গে সঙ্গেই সেখান থেকে তাদের মহাকাশযানে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হয়, কারণ তারা মনে করে এই স্থানে জিওলজিস্টদের কোনো কাজ নেই। তো তারা দুজন ওই স্থান থেকে চলে আসার পর ডেভিড ওই স্থানের একটি গেট ওপেন করলে ভিতরে তারা অসংখ্য পরিমাণে সিলিন্ডার এবং একটি মানবিক মাথা শিলামূর্তি সহ সেই এলিয়েনের কাটা মুন্ডুও দেখতে পায়। এইদিকে মহাকাশযানে থাকা ক্রু মেম্বাররা লক্ষ্য করে শক্তিশালী একটি ঝড় দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে, ফলে ওই কাঠামোর ভিতরে থাকা সকলকেই অর্ডার দেওয়া হয় তারা যেন যথাশীঘ্রই সম্ভব তাদের মহাকাশযানে ফিরে আসে, কারণ এই ঝড়ের কারণে তাদের বড় সড় ক্ষতি হতে পারে। ফলে এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই এলিজাবেথ এবং ডক্টর ফোর্ড এলিয়েনের সেই কাটা মাথাটি উদ্ধার করে, আর ডেভিড নামক সেই রোবট কাউকে কিছু না জানিয়েই সেখান থেকে একটি সিলিন্ডার তার সঙ্গে নিয়ে নেয়। যখন বাকি সিলিন্ডারগুলি থেকে গাঢ় কালো একটি তরল পদার্থ বের হতে শুরু করে, এমনকি পুরো রুমেরই পারিপার্শ্বিক পরিবেশও চেঞ্জ হতে শুরু করে। কিন্তু এলিজাবেথ, চার্লি, ফোর্ড এবং ডেভিড ওই ঝড়ের বাধা কাটিয়ে অক্ষত অবস্থাতেই তাদের মহাকাশযানে ফিরে আসে, আর তারপরই তারা জানতে পারে মিলবার্ন এবং ফিফিল পথ হারিয়ে ওই কাঠামোর মধ্যেই এখনো আটকে রয়েছে। যেটা জানতে পেরে ওই মহাকাশযানের ক্যাপ্টেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে জানায় তারা যেন খুবই সাবধানে একটি স্থানেই ওই কাঠামোর মধ্যে ওয়েট করে, ঝড় থামলেই তারা তাদেরকে উদ্ধার করার জন্য আবারও ওই কাঠামোতে উপস্থিত হবে। কিন্তু তারা দুজন একটি স্থানে বসে না থেকে এদিক ওদিক ঘুরে লক্ষ্য করে একটি স্থানে বহু সংখ্যক এলিয়েনের মৃতদেহ পড়ে আছে, যেগুলি দেখেই তারা অনুমান করে যাদের খুঁজতে তারা এই স্থানে উপস্থিত হয়েছে সেই প্রজাতি আজ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, মানে ইঞ্জিনিয়ারদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তারা দুজনে আরো কিছুটা এগিয়ে সেই রুমে উপস্থিত হয় যেখান থেকেই ডেভিড একটি সিলিন্ডার কাউকে না জানিয়েই নিয়ে গেছে। তো ওই স্থানে উপস্থিত হয়ে তারা যখন এদিক ওদিক ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে তখন হঠাৎই সাপের মতো অদ্ভুত দেখতে একটি প্রাণী তাদের দুজনকেই অতর্কিতে আক্রমণ করে হত্যা করে।
কিন্তু প্রশ্ন হলো এই সাপের মতো দেখতে প্রাণীগুলি এখানে কোথা থেকে এলো? আর প্রথমে তাহলে এলিজাবেথ, চার্লি, ফোর্ড কিংবা ডেভিডের উপর এই প্রাণীগুলি কেন আক্রমণ করেনি? আসলে তারা যখন এই রুমে প্রবেশ করেছিল তখন এই আশ্চর্য রকমের প্রাণীগুলি ছিল একদমই ক্ষুদ্র আকৃতির, কিন্তু এই সিলিন্ডারগুলি থেকে যে গাঢ় কালো রঙের একটি লিকুইড বের হতে শুরু করেছিল তার সংস্পর্শে এসেই তারা এই রকম রূপ ধারণ করেছে আর বর্তমানে এই দুজনকে আক্রমণ করে হত্যাও করেছে। ওইদিকে মহাকাশযানে ফিরে গিয়ে এলিজাবেথ এবং ডক্টর ফোর্ড সেই ইঞ্জিনিয়ারেরই কাটা মাথা পরীক্ষা করে বুঝতে পারে মানুষের ডিএনএ এবং এদের ডিএনএ হুবহু ম্যাচ করে যাচ্ছে, মানে তাদের ধারণা একদমই সঠিক। এই ইঞ্জিনিয়ারদের ডিএনএ থেকেই মানবজাতির সূত্রপাত। কিন্তু দুঃখের বিষয় হলো পরীক্ষার টাইমেই ওই ইঞ্জিনিয়ারের মাথাটি নষ্ট হয়ে যায়। এদিকে রোবট ডেভিড যে সিলিন্ডার সবাইকে লুকিয়ে এই স্থানে নিয়ে এসেছিল সেটাই সে এখন একান্তে ওপেন করে তার ভিতরে থাকা কালো এক তরল পদার্থ পর্যবেক্ষণ করতে শুরু করে। আর এই লিকুইড মানব শরীরে কি প্রভাব ফেলে এইটা দেখার জন্যই সে ওই লিকুইড একটি ড্রিঙ্কসে মিশিয়ে চার্লিকে খাইয়ে দেয়। আর তার কিছুক্ষণ পরেই চার্লি তার প্রেমিকা এলিজাবেথের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। এবার এটা এখানে কেন উল্লেখ করলাম সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে জানিয়ে দিই, ডেভিড যে ওই লিকুইড কাউকে না বলেই চার্লিকে খাইয়ে দিল এটা কিন্তু তার বস পিটারের নির্দেশেই, কারণ পিটারই দেখতে চাইছিল ওই লিকুইডের দ্বারা কি কি হতে পারে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে চার্লি ওই লিকুইডের কারণেই কিছুটা অসুস্থ অনুভব করলেও বাকিদের সঙ্গে মিলে সে আবারও ওই কাঠামোতে উপস্থিত হয়, কারণ মিলবার্ন এবং ফিফিল্ডকে তাদের সেই স্থান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু ওই স্থানে উপস্থিত হয়েই তারা দেখতে পায় তাদের সেই দুই সঙ্গীর ডেড বডি খুবই খারাপ অবস্থায় সেই স্থানে পড়ে রয়েছে। এবার ওই দৃশ্য দেখে কিছু বুঝে ওঠার আগেই চার্লি সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, ফলে সকলেই তাড়াতাড়ি করে তাকে নিয়ে মহাকাশযানে ফিরে আসে যাতে চার্লির পর্যাপ্ত চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলা যায়। কিন্তু এই মিশনের হেড মিস ভিকার্স তাদের সম্মুখে উপস্থিত হয়ে তাদের সকলকে জানিয়ে দেয় চার্লিকে সে তাদের মহাকাশযানে কিছুতেই প্রবেশ করতে দেবে না, কারণ তার কারণে বাকিরাও অসুস্থ হতে পারে। তো এই নিয়ে বাকিদের সঙ্গে ভিকার্সের যখন তর্ক শুরু হয়, চার্লি তখন নিজের ইচ্ছাতেই তার দিকে এগিয়ে যায় তাকে হত্যা করার জন্য। আর ভিকার্সও সকলকে সুরক্ষিত রাখার জন্য ওই স্থানেই চার্লিকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে জ্বালিয়ে দেয়। এইদিকে ডেভিড একদমই একা ওই কাঠামোর ভিতর এদিক ওদিক পর্যবেক্ষণ করার টাইমে সে ওই কাঠামোর একটি নিয়ন্ত্রণ কক্ষ আবিষ্কার করে, যেখানেই সে একটি জীবিত ইঞ্জিনিয়ারকে ক্রায়োজেনিক স্লিপে দেখতে পায় এবং একই সঙ্গে একটি হলোগ্রাফিক মানচিত্র পৃথিবীকে নির্দেশ করে, যেটা দেখেই ডেভিড বুঝতে পারে ইঞ্জিনিয়াররা বিশেষ কোনো কারণে পৃথিবীর দিকে অগ্রসর হওয়ার প্ল্যান করছিল। তো এই সব দেখে ডেভিড আবারও সোজা ফিরে আসে তাদের মহাকাশযানে, কারণ এই সমস্ত তথ্য সে এখন তার বসকে জানাবে। এইদিকে মহাকাশযানে থাকা একটি স্বসম্পাদিত মেডিকেল স্ক্যান থেকে জানা যায় এলিজাবেথ বর্তমানে অন্তঃসত্ত্বা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এলিজাবেথ খুব ভালো করেই জানে সে কোনোদিনও মা হতে পারবে না, তাই সে যে এই মুহূর্তে প্রেগনেন্ট এটা তার কাছে একদমই মিরাকেল। কিন্তু দ্রুতই সে তার পেটে ব্যথা অনুভব করায় সে বুঝতে পারে আগের দিন সে যে চার্লির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল হয়তো তার কারণেই এই মিরাকেল, যে কারণেই সে সঙ্গে সঙ্গে একটি স্বয়ংক্রিয় সার্জারি টেবিলে উপস্থিত হয়ে নিজেই নিজের পেট কেটে স্কুইডের মতো দেখতে একটি প্রাণীকে বের করে সেখানেই সে তাকে দমন করে। যার পর আহত অবস্থাতেই সে যখন একটি রুমে উপস্থিত হয় সেখানেই সে আবিষ্কার করে ওয়েল্যান্ড কর্পোরেশনের সিইও পিটার ওয়েল্যান্ড এখনো জীবিত, এমনকি সে এই মহাকাশযানেই রয়েছে, যে এই মুহূর্তে এলিজাবেথকে বর্ণনা করে তাদের উদ্দেশ্য যেমন ছিল মানব সভ্যতা কিভাবে সৃষ্টি হয়েছে এটা জানা, ঠিক তেমনই মিস্টার পিটারের উদ্দেশ্য ছিল এই স্থানে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ারদের যদি সে দেখা পায় তাহলে তাদের থেকেই জেনে নেওয়া কিভাবে অমরত্ব লাভ করা যায়, কারণ বয়স্ক পিটার এখনো অনেক দিন বাঁচতে চাইছিল। এবার আশা করি বুঝতে পারলেন এত টাকা খরচা করে পৃথিবী থেকে এত দূরে ভ্রমণ করার আসল কারণ কি। এনিওয়ে, এই মুহূর্তেই আরো একটি রহস্য উদ্ঘাটন হয়। মিস ভিকার্স মানে এই পুরো মিশনের যে হেড, সে এই মুহূর্তে মিস্টার পিটারকে তার পিতা বলে সম্বোধন করে, মানে ভিকার্স হচ্ছে পিটারেরই মেয়ে।
ওকে, তো এই মুহূর্তে মিস্টার পিটার সম্পূর্ণভাবে রেডি হয়ে যায় ওই কাঠামোর উদ্দেশ্যেই রওনা হওয়ার জন্য। কারণ ডেভিড মিস্টার পিটারকে জানিয়ে দিয়েছে ওই কাঠামোর একটি কক্ষে এক ইঞ্জিনিয়ার এখনো জীবিত অবস্থায় শীত ঘুমে রয়েছে। তাই তাকে জাগানোর পর তার থেকেই মিস্টার পিটার তার সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারে। আর পিটার যেহেতু বিশ্বাস করে এই ইঞ্জিনিয়াররাই মানবজাতি তৈরি করেছে, তাই মানবজাতিকে অমর বানানোর উত্তরও নিশ্চয়ই তাদের কাছে রয়েছে। ফলে সেই আশা নিয়েই পিটারও রওনা হয় সেই কক্ষের উদ্দেশ্যে। এইদিকে ঠিক এই টাইমেই দেখা যায় ফিফিল্ড এক প্রকার জম্বিতে রূপান্তরিত হয়ে তাদের মহাকাশযানের কাছে এসেই তাদের ক্রু মেম্বারদের আক্রমণ করতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত মহাকাশযানের ক্যাপ্টেনই একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তাকে জ্বালিয়ে দেয়। এখানে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ফিফিল্ড জম্বিতে কিভাবে রূপান্তরিত হলো। আসলে এই সব কিছুই হচ্ছে সেই ব্ল্যাক লিকুইডের কারণে। এবার কি এই ব্ল্যাক লিকুইড আর কোথা থেকেই বা এটা এলো, এই তথ্য আপনারা এই ফ্র্যাঞ্চাইজির আগের মুভিগুলিতে গিয়েই জানতে পারবেন। ওকে, তো এরপর ক্যাপ্টেন এলিজাবেথের সঙ্গে দেখা করে তাকে জানায় তার অনুমান এই গ্রহ ইঞ্জিনিয়ারদের বাড়ি না, আর এই যে কাঠামোটি এটা আসলে ইঞ্জিনিয়ারদের একটি সামরিক ঘাঁটি, যেখানে তারা মারাত্মক কিছু জৈবিক অস্ত্র তৈরি করছিল। কিন্তু হঠাৎই সেই জৈবিক অস্ত্র তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার কারণেই এখানকার সমস্ত ইঞ্জিনিয়ার মারা যায়। যেটা শুনেই এলিজাবেথ তাকে জানায় খবর অনুযায়ী এখনো একজন ইঞ্জিনিয়ার এই স্থানেই জীবিত রয়েছে। তাই এলিজাবেথও এখন সেখানেই যেতে চায় সেই ইঞ্জিনিয়ারের বক্তব্য শুনতে। যদিও এই কথা শুনে ক্যাপ্টেন তাকে জানিয়ে দেয় সে কিন্তু ইনফেক্টেড কোনো পার্সনকে নিয়ে কখনোই পৃথিবীতে ফিরবে না, তার জন্য তাকে যা করতে হয় সে তাই করবে। তো পরবর্তীতে দেখা যায় মিস্টার পিটারের সঙ্গে এলিজাবেথ, ডেভিড সকলেই উপস্থিত হয় সেই কক্ষে। আর এলিজাবেথের শুটে থাকা ক্যামেরার মাধ্যমে ক্যাপ্টেন যখন সেই কক্ষের দৃশ্য দেখতে পায়, তখন সেখানেই সে ওই একই রকম সিলিন্ডার কয়েক হাজার সংখ্যায় দেখতে পায়। যেটা দেখেই সন্দেহ হওয়ায় সে যখন ওই কাঠামোর নকশা ভালোভাবে পর্যবেক্ষণ করে, তখনই ক্যাপ্টেন বুঝতে পারে ভূগর্ভস্থ কাঠামোটি আসলে ইঞ্জিনিয়ারদের একটি মহাকাশযান, যার মাধ্যমেই তারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে সেখানকার সমস্ত প্রাণ মুছে ফেলে আবারও নতুন প্রাণের সৃষ্টি করতে চাইছিল। কিন্তু কেন তারা সমস্ত প্রাণ মুছে ফেলতে চাইছিল সেটা আমি জানলেও এই মুভিতে কিন্তু সেটা জানানো হয়নি। তবু আমি বলে রাখছি, আমার মনে হয় মানুষের মধ্যে অহংকার, নিরাপত্তাহীনতা, ঈর্ষা এই সমস্ত কিছু থাকার কারণেই তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, যেটাই ইঞ্জিনিয়ারদের একদম পছন্দ হয়নি। তাই তারা ওই জৈবিক অস্ত্রের মাধ্যমে মানব সভ্যতাকে ধ্বংস করে আবারও নতুন প্রাণের সঞ্চার ঘটাতে চাইছিল। আর আমার এই তথ্য আশা করি আগামী কোনো মুভিতে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পাবেন। ওকে, তো ওই কক্ষে উপস্থিত হয়ে ডেভিড যখন সেই ইঞ্জিনিয়ারকে ক্রায়োজেনিক স্লিপ থেকে জাগিয়ে অমরত্ব লাভ করার উপায় জানতে চায়, তখন সেই ইঞ্জিনিয়ার রাগান্বিত হয়ে ডেভিডকে তার গলা থেকে আলাদা করে দেয় এবং সঙ্গে সঙ্গে এলিজাবেথ ছাড়া সেখানকার সকলকেই হত্যা করে। কারণ এলিজাবেথ আগে থেকেই সেখান থেকে পালিয়ে যায়। যার পর দেখা যায় ওই ইঞ্জিনিয়ার তাদের ওই মহাকাশযান চালু করে পৃথিবীর উদ্দেশ্যেই তাদের লক্ষ্য স্থির করে। যেটা দেখে এলিজাবেথ তাদের ক্যাপ্টেনকে ওয়্যারলেসের মাধ্যমে জানায় তারা যেন যে করেই হোক ইঞ্জিনিয়ারদের ওই মহাকাশযানটি থামায়, কারণ ওই মহাকাশযান পৃথিবীর উদ্দেশ্যেই রওনা হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেটা শুনে ক্যাপ্টেন সহ বেঁচে থাকা সমস্ত ক্রু মেম্বারই সিদ্ধান্ত নেয় তারা তাদের নিজেদের জীবন বলিদান দিয়ে হলেও ইঞ্জিনিয়ারদের ওই মহাকাশযানটি ধ্বংস করবে। কিন্তু ভিকার্স তাদের এই প্ল্যানে রাজি না হয় সে ওই মহাকাশযান থেকে একটি পডের মাধ্যমে বেরিয়ে যায়। আর ক্যাপ্টেনও ওই মহাকাশযানে থাকা একটি লাইফ বোট তাদের মহাকাশযান থেকে আলাদা করে দেয়, যাতে ভিকার্স ওই লাইফ বোর্ডেই এখনো 200 বছর বেঁচে থাকতে পারে। যাই হোক, এরপর দেখা যায় প্ল্যান অনুযায়ী ক্যাপ্টেন তাদের মহাকাশযানের মাধ্যমেই ইঞ্জিনিয়ারদের সেই মহাকাশযানে ধাক্কা দেয়। ফলে নিমেষের মধ্যেই ইঞ্জিনিয়ারদের মহাকাশযানও অক্ষম হয়ে সেই গ্রহেই আছড়ে পড়ে। আর দুর্ভাগ্যবশত ভিকার্স ওই মহাকাশযানের তলাতেই চাপা পড়ে মারা যায়। এদিকে এলিজাবেথের অক্সিজেন শেষ হয়ে আসায় সে যখন লাইফ বোর্ডে যায় অক্সিজেন ট্যাঙ্ক ফুল করতে, তখনই সে দেখতে পায় তার পেট থেকে বের হওয়া সেই স্কুইডের মতো দেখতে প্রাণীটি এখনো জীবিত, যে এখন আয়তনে বিশাল আকার ধারণ করেছে। যেটা দেখেই এলিজাবেথ যখন সেখান থেকে বেরিয়ে আসতে যায়, ডেভিডের সেই কাটা মাথায় ইন্টারকমের মাধ্যমে এলিজাবেথকে জানায়
অ্যাক্সিডেন্টের পরেও ওই ইঞ্জিনিয়ার বেঁচে গেছে, যে বর্তমানে ওই লাইফ বোর্ডের দিকেই রওনা হয়েছে তাকে হত্যা করার জন্য। তাই সে যেন যথাশীঘ্রই সম্ভব সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগেই ওই ইঞ্জিনিয়ার তাকে আক্রমণ করলে এলিজাবেথ চালাকি করে একটি দরজা ওপেন করে দিলে তার সেই ভিনগ্রহী সন্তান ইঞ্জিনিয়ারকেই আক্রমণ করে বসে। আর সেই সুযোগেই এলিজাবেথ এখান থেকে পালিয়ে যায়। যার পর দেখা যায় ডেভিডের কাটা মাথা এলিজাবেথকে আবারও জানায় সে যদি তাকে সাহায্য করে তাহলে তারা দুজনেই এখান থেকে আবারও বাড়ি ফিরতে পারবে। যেটা শুনে এলিজাবেথ যখন তার থেকে জানতে চায় সেটা কিভাবে সম্ভব, তখন ডেভিড তাকে জানায় ইঞ্জিনিয়ারদের এটাই একমাত্র মহাকাশযান না, এখানে এই একই রকম মহাকাশযান আরও রয়েছে, যেগুলি কিভাবে চালনা করতে হয় সেটা ডেভিড খুব ভালো করেই জানে। যেটা শুনে এলিজাবেথ অনিচ্ছাকৃত হলেও ডেভিডের সেই শরীর এবং কাটা মাথা সেই স্থান থেকে উদ্ধার করে ওই ইঞ্জিনিয়ারদেরই একটি স্পেসশিপের মাধ্যমে এখান থেকে রওনা হয়। কিন্তু সেটা বাড়ি ফেরার উদ্দেশ্যে না, কারণ এলিজাবেথ ডেভিডকে জানায় সে ওই ইঞ্জিনিয়ারদের হোম প্ল্যানেটে যেতে চায়, যাতে এলিজাবেথ তাদের থেকে জানতে পারে তারা মানবজাতিকে তৈরি করার পরেও কেন তাদের মত চেঞ্জ করে সেই মানবজাতিকেই ধ্বংস করতে চেয়েছিল। এই উদ্দেশ্য নিয়েই তারা পাড়ি দেয় অজানার উদ্দেশ্যে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় সেই এলিয়েন যে ইঞ্জিনিয়ারকে আক্রমণ করে তাকে হত্যা করেছিল তারই বুক চিরে বেরিয়ে আসে অদ্ভুত রকম দেখতে এক ভিনগ্রহী প্রাণী। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। আমি একদমই সহজভাবে আপনাদের কাছে মূল গল্পটি উপস্থাপন করার চেষ্টা করেছি, কিন্তু এর পরেও কিছু কিছু প্রশ্ন হয়তো আপনাদের মনে এখনো থেকে যাচ্ছে, যেগুলির উত্তর আপনারা এই ফ্র্যাঞ্চাইজির পরের মুভিগুলি থেকে অবশ্যই পেয়ে যাবেন। তাই এই মুভি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করবে এর পরবর্তী পর্বগুলি নিয়ে আমি কাজ করব কিনা। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য